আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই তিন প্রধানের কি করছে, তিনটে যে বড় বড় ক্লাব বাংলা থেকে উঠে এসছে, তারা দীর্ঘ তাদের ইতিহাস যেটা নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। দেবজয় দার সাথে গৌরব আপনাদের সামনে ইতিহাসটা তুলে ধরেছে। আমরা বর্তমান নিয়ে আলোচনা করবো আজকে। বর্তমানে এদের কি অবস্থা। দেবজয় দা, বর্তমানের সব থেকে যেটা পার্টিনেন্ট কোয়েশ্চেন, এটা হলো বড় ম্যাচ কি তাহলে হচ্ছে? হবে বড় ম্যাচ হবে, মানে কলকাতাতেই হচ্ছে তো? কলকাতাতেই হবে। মানে সেই কখন হবে সেটা? মানে আমি সিকোয়েন্সটা বলি। প্রথমে বড় ম্যাচ শুনলাম জামশেদপুরে শিফট হয়ে যাবে, আমি তো শুনলাম ভুবনেশ্বরে, তারপরে শুনলাম ভুবনেশ্বরে শিফট হয়ে যাবে, তারপরে শুনলাম 9:30। হ্যাঁ, কালকে রাত অব্দি জানতাম 9:30, 9:15। মানে এটা ওই বাজারে বেচা কেনা, স্টক মার্কেট উঠছে এদিক ওদিক সেদিক যাচ্ছে। ফাইনালি গিয়ে আমরা জানতে পেরেছি বড় ম্যাচ হবে 10th মার্চ 8:15 PM সল্টলেক স্টেডিয়াম। এটা কি ফাইনাল? এটা ফাইনাল। এটা কে বলেছে ফাইনাল? এটা বিধাননগর কমিশনারেট বলেছে, এটা FSDL মেনে নিয়েছে, কারণ টিভি স্লট পাওয়া যাচ্ছিল না। আরেকটা মজার জিনিস হয়েছে, সেটা যদি স্বর্ণাবত খেলা দেখতে যাবে, স্বর্ণাবত টিকিটও হাতে পাবে। স্বর্ণাবত দেখবে টিকিটে কোনো টাইম নেই, টাইম লেখা নেই, অলরেডি টিকিট প্রিন্টে চলে গেছে আজকে, তখনও ঠিক হয়নি কখন হবে বড় ম্যাচ। আমাদের বর্তমান ফুটবলের অবস্থা আপনারা ইতিহাস শুনতে শুনতে দেখতে থাকুন কিরম অবস্থা। হ্যাঁ, এটা তো ম্যান পাওয়ার নেই, তাই এটাতে অত বেশি বোধহয় মনে হয় না দোষ দেওয়ার কাউকে কিছু আছে, তাই না? এই যে এটা তো বিশৃঙ্খল অবস্থাটা, এটা কার জন্য, এর জন্য কে দায়ী? একটা ফুটবল ম্যাচ 2 মাস আগে থেকে শিডিউল হয়ে আছে, এটা কোথায় হয় আমাকে বোঝাও। এনিওয়ে, ঠিক আছে, বিচিত্র এই দেশ, সেই তো আমরা ফিরে আসি। আচ্ছা, বেশ, ফিরে আসবো মোহনবাগানকে নিয়ে। তাহলে শুরু করি। মোহনবাগান তো জামশেদপুরকে বেশ ডমিনেট করে হারিয়ে দিল 3-0 গোলে। হ্যাঁ, মানে দেখো, দারুণ খেলেছে মোহনবাগান, দুর্ধর্ষ খেলে জিতেছে এরকম আমি বলবো না, কারণ জামশেদপুর খুব একটা ভালো খেলেনি, যদিও জামশেদপুরের রিসেন্ট ফর্ম খুব একটা খারাপ না। মোহনবাগান ভালো খেলেছে, মোহনবাগানের ফর্ম এই মুহূর্তে দারুণ, উঠতির দিকে, এটা স্বীকার করতে হবে। তো মোহনবাগান এই যে উঠতির দিকে ফর্ম, এটা মূলত কিসের জন্য হচ্ছে বলে তোমার মনে হয় বলো তো? হাওয়াসের সেটআপটা কি এবার কিছু চেঞ্জ হয়েছে? হাওয়াস অ্যাটাকিং ফুটবল খেলছে প্রথমত। আমার মনে হয় হাওয়াজ একটু সিডিএম পজিশনের দিকে ঝুঁকেছে, যেখানে দীপক টাংরিকে রোজ খেলাচ্ছে। কিন্তু হাওয়াজের একটা সুবিধা হচ্ছে গোল করার লোক পাচ্ছে প্রত্যেক দিন, আর রিজার্ভ বেঞ্চও যথেষ্ট স্ট্রং এই মুহূর্তে। সাহাল আগের ম্যাচে ইনজিওর্ড ছিল, কিন্তু সাহালের ইনজুরি কিন্তু বুঝতে পারেনি মোহনবাগান সমর্থকরা। আরেকজনকে মিস করলাম, অনিরুদ্ধ থাপা কেন নেই? অনিরুদ্ধ থাপা প্রত্যেক দিনই পরে নামছে, এবং সেটাই হয়তো স্ট্র্যাটেজি হাবাসের। ফ্রেশ লেগ থাপার মতো একজন প্লেয়ার মিডফিল্ডে যখন আসছে, সে এই দিন যেমন দেখলাম আমরা দীপক টাংরি পরিবর্তে এলেন, এখানে কিন্তু গেমটা অনেকটা, আমার মনে হয় এই দীপক টাংরি আর থাপা তো দুটো মানে ভিন্ন ধরনের খেলোয়াড়। দীপক টাংরিকে মূলত ধ্বংস করার জন্যই বোধহয় প্রথম হাফে উনি শুরু করছেন, এবং তারপরে আর কি আমার মনে হচ্ছে কোনো ম্যাচে যদি দরকার হয় উল্টো করতে পারবে। আরেকজনের কথা আমি বলবো, এই ম্যাচটাতে অভিষেক সূর্যবংশী, অভিষেক এই দুটো ম্যাচ শুরু করলো এর রিসেন্ট টাইমে, এবং অভিষেকের খেলা কিন্তু আমাদের ভালো লাগছে। ইয়াংস্টার হিসেবে গেম টাইম পাচ্ছে, এবং অভিষেক ভালো খেলছে। কিছু কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু সেগুলো ওভারলুক করাই যায়। আরও গেম টাইম পেলে আমরা হয়তো আরো ভালো ফুটবল তার কাছ থেকে পাবো। ভারতীয় ফুটবলার যে মাঝমাঠে খেলাটাকে ধরে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে, এটা কিন্তু একটা সুখবর। একটা অদ্ভুত জিনিস আমি এখানে খেয়াল করলাম, সেটা হলো গোলগুলো 3টেই করেছিল 3জন মোহনবাগানের বিদেশি, আর তাদের সবকটা অ্যাসিস্ট দিয়েছিল মোহনবাগানের একজনই স্বদেশি, মনবীর মাস্টার ক্লাস ছিল আগে, মনবীর মাস্টার ক্লাস ছিল। একটা জিনিস আমি বলবো, তুমি হয়তো বলবে যে তুমি সবকিছুই সমালোচনা করছো, মনবীর হয়তো মানে নিজে ফিনিশ করার প্রবণতাটা একটু কমছে, আমরা যেটা ফার্স্ট হাফে দেখলাম। তার বদলে তো 3জনকে দিয়ে গোল করাচ্ছে। হ্যাঁ, সেটা অস্বীকার করার জায়গা নেই। মানে মনবীরকে সেদিনকে উইংয়ে দারুণ লাগছিল, মনবীর 2-3টে প্লেয়ারকে বিট করে দিচ্ছিল স্পিডে। আমরা ওর স্কিল অলরেডি, মানে আমরা জানি মনবীর কত ভালো প্লেয়ার, কিন্তু সেদিন খুবই ভালো খেলছিল। আরও কিছু গোল কিন্তু চলে আসতো ফার্স্ট হাফে, তুমি যদি দেখো 2-3টে ঠিক সময় ক্রস পারালে বা নিজে ফিনিশ করলে আরো 2-3টে গোল চলে আসতো। একটা ট্রেন্ড আমি ফলো করছি মানে ভাবাসের এই খেলাটায়, সেটা হলো যে এই ডান দিক চ্যানেলটা কিন্তু এই জনি কাউকে এসে পুরো খুলে দিয়েছে। আর তুমি যদি দেখো, আমরা আগের দিন আলোচনা করলাম যে রিলটা আমাদের অলরেডি ভাইরাল হয়ে গেছে, আমরা আপনাদের ধন্যবাদ জানাবো। সেই রকম কিন্তু খেলা হচ্ছে,
আমি আমি এটা মানতে রাজি নই, জামশেদপুর সেটা জানতো না, কিন্তু তুমি যদি পুরো ফার্স্ট হাফের খেলাটা বিশেষ করে দেখো, লিস্টন কোলাচও কিন্তু বাদিকে ফাঁকাই ছিল, ফাঁকাই ছিল ঠিক। এবং হয় বাঁদিকে লিস্টান ফাঁকা হচ্ছে, নয় ডান দিকে মানবীর ফাঁকা মানবীর হচ্ছে। ফাঁকা এবং মানবীর যখন বক্সের মধ্যে ঢুকে পড়ছে তখন কিন্তু আমরা বারবারই দেখছি যে মিডফিল্ডার যারা আর কি, তারা কিন্তু বক্সে একটা লেট রান হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ এবং সেকেন্ড পোস্টটায় লিস্টন কোলাসও প্রায় প্রত্যেকটা এটাকেই ও পৌঁছেই যাচ্ছিল পৌঁছে কিন্তু। যাচ্ছে। মানে হয় হুম। হয় এবার কাটব্যাক, মানে আমার যেটা মনে হয় যে জামশেদপুরের ডিফেন্ডাররা হয় কাটব্যাক আটকাবো না সেকেন্ড না, পোস্ট second নেবো, post নেবো। এইটা নিয়ে ভাবতে ভাবতে কিন্তু হুম, হুম, হুম। একইভাবে কিন্তু অনেকগুলো বিপজ্জনক অনেকগুলো পরিস্থিতি ফার্স্ট তৈরি হাফে তো হয়েছিল। আমার সামনে, আমি মাঠেই ছিলাম, আমার সামনেই ফার্স্ট হাফে 6টা এরকম সুযোগ ছিল। তো বেশ খুশির কথা, মোহনবাগান সমর্থকের জন্য খুবই ভালো সময় যাচ্ছে, হ্যাঁ। বড় ম্যাচের আগে বিশেষ করে। টেবিলটা তো এবার মোহনবাগানের জন্য তো পুরো খুলে গেল, কারণ ওড়িশা তো আইএসএল শিল্ড কে জিতবে সেটা কিন্তু মোহনবাগানই ডিসাইড করতে পারে এখন হুম। এই মুহূর্তে পয়েন্ট এই টেবিলে ওদের যেটা সাথে দেখছি। মুম্বাইয়ের একটা শেষ খেলা আছে না, ওটা আবার সল্টলেক স্টেডিয়ামে খেলা, বাহ 14 এপ্রিল। সেটা কি হবে না আবার এরকম পয়লা বৈশাখের আগের দিন আমরা এটা মানে পয়লা বৈশাখে সুন্দর একটা জিনিস হতে চলেছে। তার বাংলা ফুটবলের জন্য তো খুবই একটা হুম, সুসংবাদ। হুম, আরেকটা বড় সুসংবাদ, আমরা যদি আরেক প্রধান তার দিকে যাই, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ না হেরে, মানে হারেনি তো বটেই, তারা 4 পয়েন্ট তুলে এনেছে। হ্যাঁ। তারা প্রথমত নিজেদের মানে একদম রাইভাল, ডাইরেক্ট রাইভাল শ্রীনিধি ডেকানের সাথে 1-1 ড্র করলো। তারা রিয়াল কাশ্মীরের সাথে একটা টান উত্তেজনা ম্যাচ, সেখানে 3-2 জিতে ফেললো। গোকুলম কেরালা, সরি গোকুলাল কেরালার সাথে একটা 3-2 ম্যাচ তারা আর জিতে ডেভিডের ফেললো। গোলটা দেখলে ওরে বাবা, বিশ্বমানের এ গোল। বাংলায় ছেলেপুলে যে এরকম করতে পারে। না আমরা তো বলছি, আমরা সেই এফসি কাপের সময় থেকে বলছি যে এবার একটু ম্যাচ আই লিগের প্লেয়ারদের দেখুন, প্লিজ দেখুন, ডেভিডের মতো প্লেয়ারদের সুযোগ দিন। কারণ আপনি বারবার বলছেন যে সেন্টার ফরওয়ার্ড নেই, দেশে সেন্টার ফরওয়ার্ড নেই। ডেভিড অ্যাটলিস্ট বেঞ্চে থাকুক, সিস্টেমটার সাথে পরিচিত হোক, তারপরে সে টিমে চান্স পাক। সেন্টার ফরওয়ার্ডের অভাব আমরা আশা করি দূর করতে পারবো এরকম প্লেয়ারদের দিয়ে। আমার যেটা, হ্যাঁ বলো, তুমি বলো। আমি বলছি আমি একটা অন্য কথা বলছি, আমি বলছি 5 পয়েন্টের তো একটা গ্যাপ তৈরি হয়ে 5 গেছে। পয়েন্টের এবার gap তো তৈরি হয়ে মোহামেডানকে গেছে। মনে হচ্ছে সিকিউরলি তারা হ্যাঁ, পরের বছর থেকে আইএসএল এ দেখতে পাচ্ছি ওদের। আমরা যেটাই খুশি, তুমিও হয়তো সেটা নিয়েই খুশি থাকবে। এখনো অবধি কিন্তু যতগুলো টুর্নামেন্ট হয়েছে সবকিছু কলকাতাতে এসছে। হ্যাঁ, ডুরান্ড এসছে কলকাতাতে, সুপার কাপ এসছে কলকাতাতে, শিল্ড যদি মোহনবাগান জিতে যায়, আই লিগ যদি মোহামেডান জিতে যায়। আর ইস্ট বেঙ্গল তো এখন এমন পরিস্থিতি আছে, ওরা তো মানে নকআউটটাই যেতে পারে, 6 নম্বরে নকআউটে গেলে তো ইস্ট বেঙ্গলকে তুমি আটকাতে পারবে আটকাতে না। পারবে না। আটকাতে ওরা তো পারবে দেখিয়ে না। দিয়েছে যে ওরা নকআউট ফুটবলটাই Knockout ফুটবলটা ওদের পটে। ওদের পরে। মোহামেডানের পরের ম্যাচ বোধ হয় নামধারীর সাথে। নামধারীর সাথে, নামধারী খুব একটা ভালো ফর্মে নেই, নামধারী একেবারেই তলার দিকে রয়েছে আই লিগ টেবিলে। ফলে আমি আশা করছি মোহামেডান সেই ম্যাচটা 9 তারিখে খেলা রয়েছে, আশা করছি মোহামেডান সহজে জিতবে। মোহামেডানের শেষ দিক ক্রমশ হয়তো শেষ দিক এগিয়ে আসবে না, আমার তত ভয় লাগে যা পরে ওরা শেষ দিক এগিয়ে প্রত্যেক বছর বলছিলে যে হ্যাঁ, প্রত্যেক বছর নাহলে এটা বটল, কিন্তু আশা করবো এবার আর বটল করবে না। আমি পুরো আই লিগ নিয়ে, আমরা মোহামেডানের দিকেই ফোকাস করছি, আই লিগ নিয়ে আমি খুব দারুণ মানে আমাকে সারপ্রাইজ করেছে রিয়াল কাশ্মীর। এই মুহূর্তে সেকেন্ড পজিশনে। কারণ তুমি যদি দেখো পুরো সিস্টেম বলো, ইনভেস্টমেন্ট বলো বা ক্লাব স্ট্রাকচার বলো, গোকুলাম কেরালা আর শ্রীনিধি ডেকান কিন্তু আই লিগে দুটো বড় ক্লাব। তাদেরকে সরিয়ে দিয়েও এই মুহূর্তে রিয়াল কাশ্মীর সেকেন্ড পজিশনে রয়েছে, কিন্তু এখনো অ্যাডভান্টেজ মোহামেডান আর রিয়াল কাশ্মীর শেষ করছে। যতক্ষণ না মানে মোহামেডান নিজেই আর কি ডিসাইড করছে আমরা উঠবো না আইএসএল এ, ততক্ষণ ওদেরকেও আটকাতে পারবে না। আর আমরা ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করলাম না এটা ভাববেন না, কারণ দেবজয় দা তো আমাদের ইস্ট বেঙ্গল এক্সপার্ট নন, আমাদের যে এক্সপার্ট রয়েছে সেই স্বর্ণাভ, ওকে নিয়ে আমরা চলে আসছি। একটা ছোট্ট একটা বিরতি নিই, বিরতির পরে আমরা স্বর্ণাভকে নিয়ে চলে আসছি। তাহলে আমি যাই। হ্যাঁ তুমি এবার আসতে পারো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে ফিরে আসছি স্বর্ণাভর সাথে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আমার সাথে আছে স্বর্ণাভ, আমাদের ইস্ট বেঙ্গলের এক্সপার্ট। তোমাকে এই যে এই গোল টেবিল বৈঠকে তোমার এক্সপার্ট বলা হচ্ছে, এই নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো? না, আমি খুব অনার্ড। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই যে তুমি এত অনার্ড, ইস্ট বেঙ্গলের রিসেন্ট পারফরমেন্স কি তোমায় সেই অনারটা দিতে পারছে? না, একেবারেই তা নয়। ইস্ট বেঙ্গলের পারফরমেন্স খুবই ইনকনসিস্টেন্ট, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। শেষ ম্যাচ 2-1 গোলে তারা হেরেছে। তোমার কি মনে হয় ম্যাচ রিয়াকশনটা কি? এই ওড়িশার এগেই তো তোমরা ফাইনাল হারালে, তারপরে আবার তাদের কাছে হারলে কি করে? 1-0 গোলে লিড নিয়েছিলে। হ্যাঁ, এবার এটা একটা অন্যরকম টিম খেললো আমরা দেখলাম, যেখানে দেখলাম যে সৌভিক চক্রবর্তী স্টার্ট করলো না, তার বদলে ছেত্রী স্টার্ট করলো, হিজাজি মাহের ছিল না, কার্লোস কোয়াদ্রাত ছিল না আমাদের টাচ লাইনে। তো এই ছোট্ট জায়গাগুলো
মানে কোথাও না কোথাও গিয়ে ইম্প্যাক্ট ফেলেছে, প্লাস উড়িষ্যার যে স্ট্র্যাটেজিতে তারা খেলেছে, প্লাস তাদের ডিয়েগো মরিচিও, যদি আমি ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করতে হয়, তাহলে আমরা কয়েকটা এই ছোট জায়গায় ম্যাচটা হেরেছি। এবং মানে যদি একটা সেন্টেন্সে বলতে হয় তাহলে নট গুড ইনাফ। নট গুড ইনাফ। তুমি প্রত্যেক দিনই প্রায় হ্যাঁ। হারা ম্যাচের পরে যে একই কথা বলছো, কেন যে কোয়াদ্রাদের কানে যাচ্ছে না কথাটা, হয়তো তার কানে যাচ্ছে, তার কাছে উপায় নেই। এই উপায় নিয়ে কথা বলতে গিয়ে তুমি তোমার বলা দুটো পয়েন্টে আসি। এটা হলো হিজাজি মাহের ছিলেন না, কোয়াদ্রাত নিজেও সাইড লাইনে থাকতে পারেননি, কিন্তু বাকি টিমটার যে সিলেকশন তুমি একটা প্রেডিক্ট করেছিলে সেটার সাথে পুরোপুরি মেলেনি, অনেকটাই মিলেছে, পুরোপুরি মেলেনি। তোমার কি মনে হয় এই সিলেকশনটা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে? সিলেকশনটা কি অন্যরকম হলেও হতে পারতো? হ্যাঁ, আগের দিন আমরা দেখলাম ইস্টবেঙ্গল একটা 4-1-4-1 ফরমেশনে স্টার্ট করলো খেলা। তারপর যতটা খেলা প্রোগ্রেস করলো, ইস্টবেঙ্গল কিন্তু আমরা লাস্ট দিন যেটা নিয়ে আলোচনা করলাম ডিফেন্সিভ শেপ, সেই জিনিসটা কিন্তু এই নতুন ফরমেশন ট্রাই আউট করতে গিয়ে এই ডিফেন্সিভ শেপ মেনটেন করাটা হলো না। আর একটা নতুন জুটি প্যান্টিচ এবং লালচুনুঙ্গা, যারা কোনোদিন একসাথে খেলেনি, তারপর কনস্ট্যান্ট সাইড ব্যাক চেঞ্জ। তো আমার মনে হয় যে কোনো টিম একটা কনসিস্টেন্ট পারফরমেন্স পেতে গেলে একটা টিমের ভেতরেও একটা কনসিস্টেন্সি থাকা দরকার, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কোথাও না কোথাও গিয়ে ল্যাক হচ্ছে। তো সেইটা যতদিন না সর্ট আউট হচ্ছে ততদিন এই প্রবলেমগুলো হবে। তুমি এই যেটা বললে সেটা কিন্তু ওড়িশার যেরকম ওদের খেলা দেখে মনে হলো যে ওদের মধ্যে কিন্তু একটা বেশ সামঞ্জস্য আছে প্লেয়ারদের মধ্যে, যেটা তুমি বলছো ইস্টবেঙ্গলের নেই। এবং যখন ওরা 2-1 গোলে জিততে শুরু করলো, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল প্রায় আধা ঘন্টা পেয়েছিল, তারা ম্যাচে ফিরে আসতে পারলো না। তোমার কি মনে হয় যে এই যে ওড়িশা যে সলিড ডিফেন্সিভ একটা পারফরমেন্স, সেটার কোনো উত্তর কেন ছিল না কোয়াদ্রাদের কাছে? সবার প্রথম উড়িষ্যার ডিফেন্সিভ শেপ খুব ভালো ছিল পুরো ম্যাচ ধরে, প্লাস মিডফিল্ডটা খুব ডিসিপ্লিন ছিল। আহমেদ জাহু লং বল বাড়াচ্ছে, স্ট্রাইকার ধরছে, এবং মানে যেগুলো মানে সোজা বাড়াচ্ছে না বল, সেগুলো সাইডে ওদের উইঙ্গারগুলোর পেস খুব ভালো, তারা ধরে বল নিয়ে প্রগ্রেস করছে। এবং তুমি যেরকম বলছো সেটার সপক্ষে একটা কথা বলি, যে যখনই ডান দিক দিয়ে একটা ক্রমাগত আক্রমণের ঝড় আমরা দেখছিলাম, হয় রয় কৃষ্ণ নাহলে ওদের যে রাইট ব্যাক খেলছিল সে বারবার বক্সের মধ্যে ঢুকে পড়ছিল, এইটাকে আটকানোর কিন্তু কোনো রকম কোনো না চেষ্টা ইস্টবেঙ্গলের টিম বা সেই সময় যিনি সাইড লাইনে ছিলেন যে ম্যানেজার, তিনি কিন্তু করতে পারলেন না। এবং আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে যে মোটামুটি উড়িষ্যা 2-1 লিড নেওয়ার পরে ইস্টবেঙ্গল আধ ঘন্টা 35 মিনিট সময় পেয়েছে, আধ ঘন্টা পুরো। হ্যাঁ, আর সেখান থেকে ইস্টবেঙ্গল আর্জেন্সিটা শো করেছে লাস্ট 5 থেকে 10 মিনিট। তার আগে কিন্তু খেলাটা ইস্টবেঙ্গল সেরকমভাবে ধরতে পারে। তো আমার মনে হয় একটা টিম যে টপ 6 চেস করছে, এখনো রেসে আছে, তাদেরকে আরও অনেক বেশি মোটিভেশন দেখাতে হবে, এবং তাদেরকে সবার থেকে প্রথম গোল করতে হবে, এবং মিডফিল্ডে আরেকটু ডমিনেন্স দেখাতে হবে। নইলে মানে একটা ফুটবল খেলা মিডফিল্ডটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, তো পরের ম্যাচ তোমাদের গোয়ার সাথে। গোয়ার আবার আগের দিনের যে আলোচনা হয়েছিল সেখানে দেবজয়দা বলেছিল, গৌরবও বলেছে যে ওরা কিন্তু এখনো সন্দেশ জিঙ্গানকে পাচ্ছে না, ভিক্টর তাকে পাচ্ছে না, মেন ডিফেন্ডার এবং মেন অ্যাটাকিং প্লেয়ার এই দুজন নেই। এই রকম অবস্থায় তো গোয়াকে মনে হয় না, এই এত খারাপ অবস্থায় গোয়াকে তোমরা খুব একটা ভালো ফর্মেও নেই, খুব একটা ভালো ফর্মেও নেই। এই ম্যাচটা তো ইস্ট বেঙ্গলকে জিততে হবে। এই জেতার জন্য তুমি বলছো গোল চাই, গোল আসবে কোথা থেকে স্বর্ণব? এবার সর্বপ্রথম আমি যেটা বলবো, গোল করাটা খুবই দরকার, কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটার জন্য প্রশংসা করেছিলাম সেইটাই যদি ঠিক না হয়, ডিফেন্স। তারা অ্যালেক্স যেটা বলে গেছিলেন যে ডিফেন্স যদি ভালো না হয় তাহলে হবে না। যে আর আমাদের ইস্টবেঙ্গলের আমরা দেখেছি যে একটা প্রপার ব্যাকলাইন তারা সারা টুর্নামেন্টে এখনো পর্যন্ত ফিগার আউট করে উঠতে পারেনি। তো এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে গিয়ে হার্ট করবে, এবং করছেও। আর অ্যাটাক নিয়ে যেটা বললে, যেটা অনেক দিন আগে তোমার সাথেই বলেছিলাম, ফেলিসিও ফোর্বসের কথাটা, একটা টার্গেট ম্যান দরকার যে উইঙ্গারদের বলগুলোকে কনভার্ট করতে পারবে। ফেলিসিও ফোর্বস এখনো পর্যন্ত, উনি প্রায় মাসখানেক হতে চললো এখানে এসছেন, উনি এখনো ফিট হতে পারেননি। ফেলিসিও ফোর্বসকে নিয়ে তোমার রাগটা বহুদিনের? রাগ নয়, হতাশা। মানে ওনার পেডিগ্রি নিয়ে তো আমার কিছু বলারই নেই, বাট
জানি না। এই এপিসোডের আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। স্বর্ণাভ বেশ দৃষ্টতই ভীষণ একটু অ্যাজিটেটেড হয়ে আছে। স্বর্ণাভ, টপ 6 এখন যেখানে কিনা যতদূর আমার মনে করছে বেঙ্গালুরু আছে, বেঙ্গালুরু একটা ম্যাচ কেরালার সাথে 1-0 গোলে জিতেছে, ওরা চলে গেছে, কিন্তু ওদের সাথে তোমাদের পয়েন্ট সমান সমান। এখনো পর্যন্ত কি টপ 6 পসিবল? পসিবল। কারণ এর পরপর ম্যাচ হলো, এরপরে গোয়া আছে, তারপরে বড় ম্যাচ আছে, মোহনবাগানের সাথে খেলা আছে, তারপরে কেরালা আছে। শেষ দুটো ম্যাচ কিন্তু তোমাদের বলতে হয় একেবারেই ডাইরেক্ট রাইভালদের সাথে, যারা কিনা টপ 6 এর জন্য লড়াইটা করছে, একদম। বেঙ্গালুরু আর পাঞ্জাব। এই 6টা ম্যাচের মধ্যে কি মনে করছো, কি করলে টপ 6 এর জন্য ইস্ট বেঙ্গল একদম আমরা দেখতে পাবো আর কি লড়াইতে আরেকবার একটা নকআউট ফুটবলে? আমার ধারণা এই লাস্ট ম্যাচগুলোর থেকে অ্যাটলিস্ট 9 পয়েন্ট ইস্ট বেঙ্গলকে নিতেই হবে যেভাবে হোক। তবে যদি গিয়ে আমরা একটা টপ 6 এর পুশ দেখতে পারি। যদি আমরা দেখি যে ইস্ট বেঙ্গল 9 পয়েন্ট পাচ্ছে না, তাহলে আমার মনে হয় যে এই বছরটা হবে না। তুমি এই 9 পয়েন্ট তুমি কোন ম্যাচ থেকে আশা করছো? দেখো, বেঙ্গালুরু এবং পাঞ্জাবকে আমার মনে হয় তোমাদের হারাতেই হবে যেভাবেই হোক, কারণ যেহেতু ওরা তোমাদের ডাইরেক্ট। বাকি 3টে ম্যাচ থেকেও কিন্তু 3 পয়েন্ট না আসার কোনো কারণ নেই। মোহনবাগান এই মুহূর্তে খুব ভালো একটা ব্র্যান্ড ফুটবল খেলছে, আমরা এক্ষুনি শুনলাম দেবজয়দার কাছে। বড় ম্যাচ। আর গোয়া ফর্মে না থাকলেও গোয়া কিন্তু একটা ভালো টিম। গোয়া কিন্তু সারা সিজন ধরে একটা বেশ ডিসিপ্লিন দেখিয়েছে, একটা ডিটারমিনেশন দেখিয়েছে, একটা গ্রেড দেখিয়েছে। তো গোয়াকেও হালকাভাবে নিলে হবে না, কিন্তু বিটেবল। আর কেরালা, ব্যাঙ্গালোর আর পাঞ্জাব, এই 3টে ম্যাচ আমার মনে হয় যে এই 3টে ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ আমরা দেখে নেব। আপনারাও তো দেখতে পাবেন ভারতীয় ফুটবলে আমাদের যে 3 প্রধান বাংলা 3 ক্লাব, ইস্ট বেঙ্গল 9 পয়েন্ট পাচ্ছে কিনা, মোহনবাগান টাইটেল জিতছে কিনা, আর মোহামেডান পরের বছর আইএসএল আসছে কিনা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সব কিছুর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর একটা নতুন ক্যাচলাইন আমি পেয়েছি এই এদের গৌরব এবং দেবজয় দাদের যে ভারতের ইতিহাস পডকাস্টটা থেকে, এটা হলো যে আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আর বাংলা ফুটবলের পাশেও থাকুন।